আসসালামু আলাইকুম। আমরা আজকে অনার্স তৃতীয় বর্ষের স্টোরি ও রসায়নের কোর্সটি শুরু করতে যাচ্ছি। তো আমরা প্রথমে জ্যামিতিক সমানুতা অধ্যায় দিয়ে এই কোর্সটি শুরু করব। তো জ্যামিতিক সমানুতা অধ্যায়ে আমাদেরকে প্রথমে যে বিষয়টি জানতে হবে যে জ্যামিতিক সমানুতা আমরা কাদেরকে বলবো। তাহলে এখানে আমি সংজ্ঞাগুলো আগে থেকে লিখে রাখবো একটু সময় কম লাগার জন্য। কারণ যদি আমি সংজ্ঞাগুলো এখানে আবার লিখি তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই কারণে আমি সব ধরনের সংজ্ঞাগুলো আগে থেকেই লিখে রাখবো। যে এখানে বলতেছে যে জ্যামিতিক সমানুতা, তাহলে জ্যামিতিক সমানুতা আমরা কাদেরকে বলবো? যে কোনো অণুতে বন্ধনের মুক্ত আবর্তন যদি সম্ভব না হয়। আচ্ছা, এখানে বিষয়টা হচ্ছে মুক্ত আবর্তন। তাহলে মুক্ত আবর্তন সম্ভব না হয় এই কথাটার দিকে একটু হচ্ছে আপনাদের একটু লক্ষ্য রাখতে হবে যে মুক্ত আবর্তন কি হবে না, সম্ভব হবে না। যদি সম্ভব না হয় তাহলে একই আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত বিশিষ্ট দুটি কনফিগারেশনের সৃষ্টি হয়। এদেরকে পরস্পরে আমরা বলতেছি জ্যামিতিক সমাণু এবং এই বিষয়কে আমরা বলতেছি জ্যামিতিক সমানুতা। তাহলে এই বিষয়টি একটা যদি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখানো হয় তাহলে হচ্ছে আপনারা বেশি বুঝতে পারবেন। যেমন আমরা যদি যে বিউটিনের কথা যদি আমরা কল্পনা করি যে বিউটিন CH3 CH2 CH ডাবল ওয়ান CH CH3, তাহলে এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের ইউপেক নামটা হচ্ছে যে 2 বিউটিন। তাহলে এখানে আমরা দেখতেছি 2 বিউটিন কেন আমরা বলতেছি, আমরা যদি কার্বনের যদি নাম্বারিংটা করি একটু তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার কার্বন, তাহলে 4টা কার্বন আছে এই জন্য বিউ। আর এটা হচ্ছে কি একটা অ্যালকিন গোষ্ঠীর এই জন্য এটা হচ্ছে একটা বিউটিন। এবং এখানে দ্বিবন্ধনটা আমাদের দ্বিতীয় নাম্বার কার্বনে আছে এই জন্য এখানে হচ্ছে আমাদের 2 বিউটিন। তাহলে এখন আমাদেরকে দেখতে হবে এই যে 2 বিউটিন আছে, এই 2 বিউটিন এখানে দ্বিবন্ধন থাকার ফলে এইখানে কি আছে আমাদের দ্বিবন্ধন আছে। তাহলে এই যৌগটাতে একটা দ্বিবন্ধন থাকার কারণে এরা কি করতে পারে না, মুক্তভাবে আবর্তন করতে পারে না। এই মুক্তভাবে আবর্তন না করার কারণে এখানে হচ্ছে যে দুই ধরনের আমরা সমাণু পাই। এই সমাণুদ্বয়কে পরস্পরকে বলা হচ্ছে যে আমাদের জ্যামিতিক সমাণু এবং এই বিষয়টিকে বলা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা। তাহলে এই যে দুই ধরনের যে কনফিগারেশন যে আমরা পাবো এটা কিরকম দেখতে হবে আপনাদেরকে যদি একটু আমি দেখাই এখানে। যে আমাদের এই প্রথমে আমি কি লিখলাম, যে প্রথমে হচ্ছে আমি এই 4 নাম্বার কার্বনটাকে এখানে দেখাইলাম। তাহলে এখানে আমরা প্রথমে আমরা যদি এই 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনটাকে যদি আঁকি তাহলে হচ্ছে কি আমাদের হিসাব করতে একটু সুবিধা হয়। তাহলে এই 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের মাঝে একটা কি আছে আমাদের দ্বিবন্ধন আছে। তাহলে এইখানে যে দ্বিবন্ধনটা আছে তাহলে এই 3 নাম্বার কার্বনের সাথে একটা হচ্ছে মিথাইল গ্রুপ যুক্ত আছে। তাহলে এই 3 নাম্বার কার্বনের সাথে একটা আমাদের মিথাইল গ্রুপ এবং আরেকটা কি আছে এই 3 নাম্বার কার্বনের সাপেক্ষে এইখানে আছে আমাদের কি একটা হাইড্রোজেন আছে। তাহলে এই হাইড্রোজেনটাকে আমি এখানে দেখাইলাম। এবং 2 নম্বর কার্বনের সাপেক্ষে একটা হাইড্রোজেন আছে, তাহলে 2 নম্বর কার্বনের সাপেক্ষে একটা আমি হাইড্রোজেনকে দেখাইলাম। এবং এই 2 নম্বর কার্বনের সাপেক্ষে একটা হচ্ছে মিথাইল গ্রুপ আছে, তাহলে 2 নম্বর কার্বনের সাপেক্ষে একটা হচ্ছে কি আমাদের মিথাইল গ্রুপ আছে। তাহলে আবার যদি আমরা নাম্বারিং করি তাহলে এখান থেকে আমরা নাম্বারিংটা শুরু করব যে 1 2 3 4, তাহলে এইটাকে বলতেছে এইটা একটা আমরা গঠন পাইলাম। এবং আরও একটা গঠন আমরা পাবো এখানে, যে এখানে হচ্ছে আমরা আরেকটা গঠনের জন্য এখানে হচ্ছে কি এই কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে এটা 2 নাম্বার কার্বন এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। তো নাম্বারিংটা যদি আমি দেখাই এখানে তাহলে 2 3, তাহলে এই 2 নাম্বার কার্বনে আমরা এই যে হাইড্রোজেন যে গ্রুপটা আছে এই হাইড্রোজেন গ্রুপটাকে এখানে আমরা নিচে লিখছি, কিন্তু এখানে যদি আমি উপরে লিখি আর এইখানে মিথাইল গ্রুপটাকে যদি আমি নিচে লিখি আর এই 3 নাম্বার কার্বনে যা ছিল আমরা যদি সেটাকে অনুরূপভাবে এখানে লিখে রাখি যে এখানে মিথাইল গ্রুপ আর এখানে হচ্ছে কি হাইড্রোজেন, তাহলে দেখেন এর হচ্ছে কি, এর হচ্ছে কি আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ও একই, কিন্তু এদের কি হচ্ছে দুইটা আমরা কনফিগারেশন পাচ্ছি, এটা একটা আলাদা কনফিগারেশন এবং এটা আরেকটা আলাদা কনফিগারেশন। তাহলে এই দুইটা কনফিগারেশনকে আমরা বলতেছি পরস্পরের জ্যামিতিক সমাণু এবং এই বিষয়টাকে আমরা বলবো যে জ্যামিতিক সমানুতা। এই জ্যামিতিক সমানুতা সৃষ্টি হওয়ার জন্য আমাদের মানে
যে বিষয়টির প্রতি সবথেকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে যে এই দেখতে হবে এখানে আমাদের এই জ্যামিতিক সমানুতায় আমাদের যে দ্বিবন্ধন আছে কিনা। এই যে দ্বিবন্ধন যদি থাকে তাহলে হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দেয়। অধিকাংশ ক্ষেত্রে আমাদের দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক সমানুতা দেয়। আরো কিছু শর্ত আছে, তা আমরা জ্যামিতিক সমানুতার শর্তসমূহতে দেখব। তাহলে এখানে আমরা শুধু বলতেছি, এখানে এটুকু মনে রাখেন যে দ্বিবন্ধন থাকলে সাধারণত আমরা জ্যামিতিক সমানুতা আমরা পাবো। কিন্তু এইখানে যে দুই ধরনের যে আমরা কনফিগারেশন পাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দুইটা সমাণু আমরা পাইলাম। তাহলে এই সমাণু দুইটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে সিস সমাণু এবং আরেকটা হচ্ছে কি ট্রান্স সমাণু। তাহলে আমরা কোনটা সিস এবং কোনটা ট্রান্স এটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে হচ্ছে আমাদেরকে কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে একই ধরনের গ্রুপ বা পরমাণু। তাহলে এখানে এখানে কি আছে, এই যে একই ধরনের পরমাণু, এখানেও হাইড্রোজেন এবং এখানেও হচ্ছে কি হাইড্রোজেন। তাহলে এই যে হাইড্রোজেনগুলো আমরা এই বরাবর যদি একটা তল কল্পনা করি, আমরা কি করব, যদি এই বরাবর একটা যদি তল কল্পনা করি তাহলে দেখব এই যে দ্বিবন্ধন আছে না, এই দ্বিবন্ধনের মাঝ বরাবর যদি আমি একটা কেটে দেই, এটা হচ্ছে আপনারা কি পরীক্ষার খাতায় এভাবে কাটবেন না, আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে দেখাইছি যে এখানে আমরা দ্বিবন্ধন বরাবর কেটে এইরকম করে আঙ্গুল দিয়ে চেপে রাখবো। চেপে রেখে দেখব যে আমাদের যদি একই ধরনের গ্রুপগুলো, এই যে একই ধরনের গ্রুপ বা পরমাণু, এখানে কি আছে, এখানে কোনো গ্রুপ নাই, মানে এখানে হচ্ছে আমাদের পরমাণু আছে। তাহলে একই ধরনের হাইড্রোজেন পরমাণুগুলো এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের হচ্ছে কি আমাদের নিচের দিকে আছে। তাহলে একই ধরনের গ্রুপ বা পরমাণুগুলো যদি আমাদের নিচের দিকে থাকে তখন আমরা তাকে বলবো যে সিস সমাণু। তখন এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সিস। তাহলে সিস, এখন এর হচ্ছে ইউপ্যাক নামটাও আমরা বলে দিতে পারি, এর ইউপ্যাক নামটা কি ছিল আমাদের 2 বিউটিন। তাহলে এটাকে আমরা বলবো সিস 2 বিউটিন। এখন দেখেন যে এইখানে যদি আসি আমি এই যৌগটার ক্ষেত্রে, যে এখানে হচ্ছে আমাদের একই জাতীয় পরমাণু, এখানে হচ্ছে হাইড্রোজেন এবং এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। তাহলে একটা হাইড্রোজেন, এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা হাইড্রোজেন আছে উপরের দিকে এবং আরেকটা হাইড্রোজেন আছে নিচের দিকে। তাহলে এটা যদি আমাদের বিপরীত দিকে যদি থাকে, মানে একটা যদি উপরের দিকে থাকে এবং একটা যদি নিচের দিকে থাকে, তখন যে সমানতার সৃষ্টি হয় এটাকে আমরা বলবো ট্রান্স সমাণু। এটাকে আমরা কি বলবো, ট্রান্স, এটার নামকরণটা হচ্ছে কি ট্রান্স টু বিউটিন। আশা করি আপনারা বিষয়টা বুঝতেছেন যে এখানে এখানে দেখেন যে কার্বনের সংযুক্ত অভিন্ন গ্রুপ বা পরমাণুগুলো অণুর একই পাশে যদি অবস্থান করে, মানে এই একই পাশে যদি অবস্থান করে তাহলে তাকে আমরা বলবো সিস সমাণু, এবং যদি অভিন্ন গ্রুপ বা পরমাণুগুলো বিপরীত পাশে যদি অবস্থান করে তখন আমরা বলবো তাকে ট্রান্স সমাণু। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সিস ট্রান্স সমাণুটাকে মূলত হচ্ছে কি আমরা বলি জ্যামিতিক সমানুতা। তাহলে এখান থেকে আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে যে জ্যামিতিক সমানুতাগুলোতে আমাদের কি হবে না, মুক্তভাবে আবর্তন হবে না। মুক্তভাবে আবর্তন বিষয়টা হচ্ছে কি, যে এরা হচ্ছে কি স্মুথলি ঘুরতে পারে না। যেমন এই যে 3 নাম্বার কার্বনকে, মানে এই 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনের মাঝে একটা কি আছে, দ্বিবন্ধন আছে, এবং এই 3 নাম্বার যে কার্বনটা আছে এই কার্বনটাকে স্থির রেখে আমি যদি এই 2 নাম্বার কার্বনটাকে রোটেট করতে যাই তাহলে এ কি করতে পারবে না, মুক্তভাবে আবর্তন করতে পারে না। যার কারণেই হচ্ছে কি আমাদের এরা হচ্ছে কি হয় না, আমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। যদি মুক্তভাবে আবর্তন করতে পারত তাহলে কিন্তু এরা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা দিত না। তাহলে এখন আমরা যদি আরেকটা এক্সাম্পলের দিকে তাকাই, সেটা হচ্ছে কি আমাদের ম্যালিক অ্যাসিড এবং ফিউমারিক অ্যাসিড। যে যে এই যে কার্বন কার্বন একটা হচ্ছে কি দ্বিবন্ধন থাকবে, তাহলে COOH, তাহলে এই যে গঠনটা আমরা পাইলাম, তাহলে এর হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের একটা সিস গঠন। কারণ কি সিস গঠন কেন, কারণ এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন পরমাণু, এই যে হাইড্রোজেন পরমাণু গুলো হচ্ছে কি আমাদের একই দিকে আছে, এটা হচ্ছে কি একটা সিস সমাণু, বা এটাকে বলা হয় যে সিস ম্যালেইক অ্যাসিড। এটাকে বলা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে কি আমাদের একটা ম্যালেইক অ্যাসিড।
ম্যালিক অ্যাসিড। আমরা যে শুধু হাইড্রোজেন পরমাণু দুটোর দিকে তাকাচ্ছি এমনটা কিন্তু না। এখানে দেখেন যে আমাদের এই যে কার্বক্সিলিক গ্রুপটাও, এই কার্বক্সিলিক গ্রুপটাও হচ্ছে কি উপরের দিকে অবস্থিত। তাহলে একই ধরনের গ্রুপ, তাহলে এখানে কার্বক্সিলিক গ্রুপ, তাহলে একই ধরনের গ্রুপ বা একই ধরনের পরমাণু, এগুলো হচ্ছে কি আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনের একই পাশে আছে। এই একই পাশে থাকলে এটাকে আমরা বলি সিস সমাণু। আর এই যৌগটার নাম হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। তাহলে এই ম্যালিক অ্যাসিড যেহেতু একটা হচ্ছে কি আমাদের সিস সমাণু, তাহলে এর আমাদের কি থাকবে, এর হচ্ছে আমাদের একটা ট্রান্স সমাণু থাকবে। তাহলে এই ট্রান্স সমাণুটা দেখতে কিরকম হবে আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, তাহলে এই ট্রান্স সমাণুর মধ্যে এই একই জাতীয় গ্রুপগুলো কি হচ্ছে আমাদের বিপরীত দিকে থাকে। তাহলে একই জাতীয় গ্রুপগুলো যদি হচ্ছে কি আমাদের বিপরীত দিকে থাকে, তখন আমরা এটাকে বলতেছি যে ট্রান্স সমাণু। তাহলে এখানে দেখতেছি আমরা হাইড্রোজেন দুটো কি আছে আমাদের বিপরীত দিকে আছে। তাহলে বিপরীত দিকে থাকার কারণে এখানে আমরা এটাকে বলতেছি আমাদের ট্রান্স সমাণু। তাহলে এই ট্রান্স সমাণুটাকে এটাকে বলা হয় যে ফিউমারিক অ্যাসিড। এই ট্রান্স গঠনটাকে বলা হয় আমাদের ফিউমারিক অ্যাসিড। তাহলে দেখতেছি আমাদের একই আণবিক সংকেত। তাহলে এখানেও হচ্ছে কি কার্বক্সিলিক গ্রুপ দুইটা, এখানেও কার্বক্সিলিক গ্রুপ দুইটা, এখানেও দ্বিবন্ধন দ্বিবন্ধনগুলো অবস্থানও সেম, কিন্তু এদের হচ্ছে কি এই যে দ্বিবন্ধনের সাথে যুক্ত পরমাণু বা গ্রুপগুলোর হচ্ছে কি ত্রিমাত্রিক অবস্থান ভিন্ন। এই কারণে এরা হচ্ছে দুইটা কনফিগারেশন দেয়, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে কি আমাদের ট্রান্স। তাহলে এই ট্রান্স গঠনটাকে বলা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, আর সিস গঠনটাকে বলা হচ্ছে আমাদের ম্যালিক অ্যাসিড। তাহলে এটা ছিল হচ্ছে কি জ্যামিতিক সমানুতা রিলেটেড একটু সাধারণ আলোচনা। তাহলে এখন আমরা দেখব যে এই যে জ্যামিতিক যে সমানুতা আছে, এই জ্যামিতিক সমানুতাগুলোর মানে কেন সৃষ্টি হয়। তাহলে জ্যামিতিক সমানুতা সৃষ্টির কারণটা সম্পর্কে যদি আমরা একটু দেখি, তাহলে আমরা দেখব যে তাহলে দেখতেছি আমরা যে দ্বিবন্ধনে আবদ্ধ যৌগসমূহের ঘূর্ণয়ন প্রতিবন্ধকতার কারণে জ্যামিতিক সমানুতার সৃষ্টি হয়। মানে এখন এটা যদি আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে হচ্ছে কি বিষয়টি ভালোভাবে বোঝা যায়। যেমন আমরা যদি 1,2 ডাইক্লোরো ইথেনের কথা যদি আমরা চিন্তা করি, যে 1,2 ডাইক্লোরো ইথেন, তাহলে তাহলে 1,2 ডাইক্লোরো ইথিন, কারণ এখানে দ্বিবন্ধন আছে। তাহলে এটার নাম হচ্ছে কি আমাদের 1,2 ডাইক্লোরো ইথিন। তাহলে এই 1,2 ডাইক্লোরো ইথিন হচ্ছে কি আমাদের একটা জ্যামিতিক সমানুতা দেখাবে। একবার হচ্ছে কি সিস সমাণু দেখাইতে পারে, আবার হচ্ছে কি ট্রান্স সমাণু দেখাইতে পারে। তাহলে এই কেমনে দেখায় আমরা যদি একটু দেখি, তাহলে দেখি এই যে গঠনটা আগে আমরা কি দেখব, এই দ্বিবন্ধনগুলো আমরা আগে লিখে ফেলবো। তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এই দ্বিবন্ধনের একদিকে আছে হাইড্রোজেন, এই যে এই কার্বনটার কথা যদি আমি চিন্তা করি, একটা কি আছে হাইড্রোজেন গ্রুপ আছে এবং আরেকটা হচ্ছে কি ক্লোরিন গ্রুপ আছে। এবং এখানেও কি আছে, এখানেও সেম একটা হচ্ছে হাইড্রোজেন গ্রুপ আছে আর একটা কি আছে ক্লোরিন গ্রুপ আছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে এই গঠনটার জন্য আমরা দেখতেছি এখানে হচ্ছে কি আমাদের এখানে হাইড্রোজেন পরমাণুগুলো একই দিকে অবস্থান করতেছে, এই জন্য এটাকে বলবো আমরা সিস সমাণু। আবার এটা এখানে দেখেন যে আমরা যদি দেখি যে এখানে হাইড্রোজেন পরমাণুকে রাখলাম, কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম এবং এই হাইড্রোজেন পরমাণুটাকে এখানে দেখাইলাম, তাহলে আমরা এখানে দেখতেছি যে এইখানে আমরা ক্লোরিন এবং এখানে হচ্ছে কি আমাদের ক্লোরিন। তাহলে এখানে আমরা দেখতেছি আমাদের এই যে একই জাতীয় যে গ্রুপগুলো আছে, এই যে ক্লোরিন, এগুলো হচ্ছে কি গ্রুপ তো বলা যাবে না, এগুলোকে বলতে হবে পরমাণু। তাহলে একই জাতীয় পরমাণুগুলো হচ্ছে কি আমাদের বিপরীত দিকে আছে, তাহলে বিপরীত দিকে থাকলে এটাকে আমরা বলি ট্রান্স সমানুতা। তাহলে এটা আমরা আগেও দেখে আসলাম। এখন হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে যে জ্যামিতিক সমানুতার কারণটা হচ্ছে কি আমাদের জানতে যাচ্ছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে 1,2 ডাইক্লোরো ইথিনের একটা কি আছে দ্বিবন্ধন আছে। তাহলে এই যে দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন এবং আরেকটা বন্ধন হচ্ছে কি আমাদের পাই বন্ধন। তাহলে একটা হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন এবং আরেকটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন। তাহলে এই বিষয়টা যদি আমি একটু দেখাই এখানে, যে এই যে কার্বন আর একটা হচ্ছে কি কার্বন, তাহলে এই কার্বন কার্বনের মধ্যে দুইটা কি আছে, একটা আছে দ্বিবন্ধন আছে। এই দ্বিবন্ধনের মধ্যে
একটা হচ্ছে কি আমরা সিগমা বন্ধনের মাধ্যমে এরা যুক্ত থাকে। আমরা জানি যে সিগমা বন্ধনগুলো হচ্ছে কি আমাদের সামনাসামনি অধিক্রমণের মাধ্যমে হচ্ছে কি সিগমা বন্ধন গঠিত হয়। তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সিগমা বন্ধন। এখন এই যে যেহেতু দ্বিবন্ধন এখানে আছে, তাহলে এই যে দ্বিবন্ধন যেহেতু এখানে আছে, তাহলে এখানে কার্বন পরমাণুর কোন ধরনের সংকরণ ঘটে আমরা জানি যে দ্বিবন্ধন যদি থাকে তাহলে কার্বন পরমাণুর sp2 সংকরণ ঘটে। তাহলে sp2 সংকরণ যদি ঘটে তাহলে এখানে এই কার্বন পরমাণুর একটি কি থাকে, একটি হচ্ছে কি আমাদের p অরবিটাল মুক্ত অবস্থায় থাকে। আপনারা যদি একটু কার্বনের যদি ইলেকট্রন বিন্যাসটা আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে আমরা জানি কার্বনের 6টা ইলেকট্রন, তাহলে 1s2 2s2 আর হচ্ছে কি 2p2। তাহলে এইখানে দেখেন এই 2p2টাকে আবার কিভাবে ভাঙা যায়, যে 1s2 2s2 2px1 2py1। এখন দেখেন এই যে কার্বন পরমাণুটা আছে, এই কার্বন পরমাণুটা যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে উত্তেজিত অবস্থায় এখানকার 2s অরবিটাল হতে একটি ইলেকট্রন এখানে যে 2pz অরবিটালটা ফাঁকা আছে, এই 2pz ফাঁকা অরবিটালে হচ্ছে কি উন্নীত হয়। তাহলে 1s2 2s1 2px1 2py1 আর হচ্ছে কি 2pz1। তাহলে এইখানে আমাদের হচ্ছে যদি দ্বিবন্ধন থাকে আমরা কি জানি যে sp2 সংকরণ অরবিটাল হয়। তাহলে এখানে হচ্ছে কি s এর একটা, তাহলে s এর একটা এবং p দুইটা এই দিয়ে মিলে হচ্ছে কি আমাদের একটা sp2 সংকর অরবিটাল। এবং আমাদের একটা কি থাকতেছে, আমাদের একটা 2pz অরবিটাল হচ্ছে কি অসংকরিত অবস্থায় থাকে। তাহলে এই যে 2pz অরবিটালগুলো হচ্ছে যে যেহেতু হচ্ছে কি আমাদের অসংকরিত অবস্থায় থাকে, তাহলে এই পি অরবিটালগুলো হচ্ছে কি যে এই কার্বন কার্বন যে সিগমা বন্ধনটা গঠিত হয় এর সাপেক্ষে কি হয়, উলম্ব তলে থাকে। তাহলে এইখানে হচ্ছে কি আমাদের এই কার্বনের জন্য একটা হচ্ছে কি আমাদের পি অরবিটাল যা কিনা উলম্বভাবে আছে, এবং অনুরূপভাবে এই কার্বনের জন্য হচ্ছে কি আমাদের একটা পি অরবিটাল থাকবে যা কিনা অনুরূপভাবে উলম্ব অবস্থানে থাকবে। এখন এই যে বাকি যে হাতগুলোতে এই যদি আমরা সিস গঠনটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে এইখানে বাকি হাতগুলোতে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন, একটা হাইড্রোজেন এবং হচ্ছে কি একটা হচ্ছে কি আমাদের ক্লোরিন, এবং এখানে হচ্ছে কি একটা হাইড্রোজেন এবং একটা হচ্ছে কি ক্লোরিন। তাহলে এখানে আমরা দেখতেছি যে কার্বন, তাহলে এই কার্বনের এই যে হাতগুলো হচ্ছে কি এখানে পূরণ হয়ে গেল। এখন এইখানে দ্বিবন্ধন মানে একটা হচ্ছে কি সিগমা বন্ধন এবং একটা পাই বন্ধন থাকার ফলে এরা যখন মুক্তভাবে এই যে এই কার্বনটাকে স্থির রেখে এই কার্বনটাকে যদি আমরা ঘুরাই, তখন এই পাই অরবিটালটা এই পাই অরবিটালের সাথে সরি এখানে 2pz অরবিটালটা এই 2pz অরবিটালের সাথে আমাদের কি থাকে, আমাদের থাকে পাই বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এখানে পাই বন্ধন আর সিগমা বন্ধন থাকার ফলে এখানে সিগমা বন্ধন এবং এখানে পাই বন্ধন থাকার ফলে এই কার্বনের সাপেক্ষে এই কার্বনকে যদি ঘোরানো হয় তাহলে এরা কি করতে পারে না, মুক্তভাবে ঘুরতে পারে না। এইখানে মুক্তভাবে না ঘোরার কারণে এখানে হচ্ছে কি আমরা দুই ধরনের সমাণু পাই, একটা হচ্ছে যে সিস সমাণু আর একটা হচ্ছে কি আমাদের ট্রান্স সমাণু। তাহলে জ্যামিতিক সমানুতার কারণের মূল শর্তটাই হচ্ছে যে দ্বিবন্ধনে আবদ্ধ যৌগসমূহের ঘূর্ণয়ন প্রতিবন্ধকতা থাকতে হবে। তাহলে যদি ঘূর্ণয়ন প্রতিবন্ধকতা থাকে তাহলে হচ্ছে কি আমাদের এটা হচ্ছে কি জ্যামিতিক সমানুতা হচ্ছে আমাদের প্রদর্শন করবে। তাহলে এই বিষয়টা হচ্ছে কি আমরা দেখলাম। তাহলে যদি জ্যামিতিক সমানুতার কারণ বলতে চায় তাহলে আমরা জ্যামিতিক সমানুতার সংজ্ঞা দিয়ে জ্যামিতিক সমানুতার কারণটা হচ্ছে কি পরীক্ষা খাতায় লিখব। তাহলে পরীক্ষা খাতায় কিভাবে লিখব আমরা, পরীক্ষা খাতায় আমি যে হ্যান্ড নোটটা আপনাদেরকে ইতিমধ্যে দিয়েছি ওই হ্যান্ড নোটে সুন্দরভাবে উত্তরগুলো গোছানো আছে। তাহলে ওই হ্যান্ড নোট অনুসারে আপনারা হচ্ছে কি পরীক্ষা খাতায় উত্তরগুলো লিখবেন। তাহলে এখন আসা যাক যে জ্যামিতিক সমানুতার শর্ত আমরা কি দেখলাম। প্রথমে আমরা দেখলাম যে জ্যামিতিক সমানুতা আমরা কাকে বলে, তারপরে আমরা দেখলাম জ্যামিতিক সমানুতার কারণ, এরপর আমরা দেখলাম এবার আমরা দেখব যে জ্যামিতিক সমানুতার শর্ত। তাহলে আমাদের জ্যামিতিক সমানুতার প্রথম থেকেই দেখে আসতেছি যে
জ্যামিতিক সমানতার শর্তগুলোর মধ্যে সর্বপ্রথম যে শর্তটা আছে সেটা হচ্ছে কি আমাদের যে কোনো মানে দ্বিবন্ধনে কি হবে না, যে মুক্ত আবর্তন সম্ভব হবে না। তাহলে এটা একটা পয়েন্ট আপনারা দিতে পারেন যে কোনো অণুতে বন্ধনের কি হবে না, মুক্ত আবর্তন সম্ভব হবে না। যদি মুক্ত আবর্তন সম্ভব না হয় তাহলে হচ্ছে কি আমরা সেখানে হচ্ছে কি আমরা জ্যামিতিক সমানতা পাবো। তাহলে এখন আসা যাক যে আমাদের আরেকটা শর্ত হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন বা নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ এই সমানতা হচ্ছে কি আমাদের প্রদর্শন করে। তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে আমরা যদি বিষয়টা দেখি তাহলে হচ্ছে কি আমরা ভালোভাবে হচ্ছে কি বুঝতে পারবো আশা করি। তাহলে এখানে আমরা প্রথমে আমরা দেখব যে কার্বন কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে, তাহলে কার্বন কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমাদের একটা অতি গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমাদের ফিউমেরিক অ্যাসিড এবং হচ্ছে কি আমাদের মেলিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে মেলিক অ্যাসিডটা হচ্ছে কি আমাদের একটা সিস সমাণু এবং ফিউমেরিক যে অ্যাসিডটা আছে এই ফিউমেরিক অ্যাসিডটা হচ্ছে কি আমাদের একটা ট্রান্স সমাণু। তাহলে এটা হচ্ছে কি, তাহলে এইখানে হচ্ছে কি, এখানে দেখেন যে কার্বন কার্বন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে, কার্বন কার্বন বিশিষ্ট বলতেছে এখানে কার্বন আর কার্বনের মধ্যে যদি দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমানুতা পাবো। তাহলে এখানে আমরা কি গঠন পাচ্ছি, এখানে হচ্ছে কি আমাদের একই ধরনের গ্রুপগুলো, এখানে হচ্ছে কি আমাদের একই ধরনের গ্রুপগুলো কে কে, এখানে এক গ্রুপ হচ্ছে, এখানে পরমাণু হচ্ছে কি আমাদের হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন, তাহলে সেম, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা সিস সমাণু এবং এখানে হচ্ছে কি হাইড্রোজেনটা হচ্ছে কি আমাদের বিপরীত দিকে অবস্থিত। কার সাপেক্ষে বিপরীত, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত দিকে, একটা আছে উপরের দিকে একটা আছে নিচের দিকে, তাহলে এটা কি হচ্ছে আমাদের ট্রান্স সমাণু। এখন এখন আমরা দেখি যে কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে, তাহলে কার্বন নাইট্রোজেন বিশিষ্ট এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন যদি থাকে তাহলে হচ্ছে কি আমরা জ্যামিতিক সমানুতা পাবো। তদ্রূপ আমরা এখানে আরেক ধরনের হচ্ছে কি আমরা যৌগ দেখতে পাবো যেখানে হচ্ছে কি একটা কার্বন থাকবে এবং আরেকটা হচ্ছে কি নাইট্রোজেন থাকবে। তাহলে কার্বন নাইট্রোজেন যৌগের কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমরা হচ্ছে কি জ্যামিতিক সমানুতা পাবো। এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে এইখানে আমাদের নাইট্রোজেন যে পরমাণুটা আছে এই নাইট্রোজেন পরমাণুর কি থাকে, আমাদের নাইট্রোজেন পরমাণুর এক জোড়া হচ্ছে কি আমাদের মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে নাইট্রোজেন পরমাণুর কি থাকে, এখানে আমাদের এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলটাকে বলা হয় যে আমি যে এক্সাম্পলটা এখানে লিখতেছি এটা হচ্ছে কি আমাদের, এটাকে বলা হয় বেনজালডো অক্সাইম। এটাকে কি বলা হয় যে বেনজালডো অক্সাইম। আচ্ছা, এখানে আমরা বেনজালডো কথাটা নিয়ে আসতেছি কেন, এখানে বেনজালডো কথাটা নিয়ে আসতেছি এখানে, এখানে আমাদের এখানে আছে আমাদের একটা ফিনাইল গ্রুপ আছে এবং অক্সাইম কথাটা নিয়ে আসতেছি কেন, এখানে অক্সাইম, তাহলে এই যে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমাদের নামকরণের সাথে নামকরণের শেষে অক্সাইম থাকে, অক্সাইম থাকে। আমরা সব ক্ষেত্রে দেখব যে কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে সব শেষে কি থাকে, আমাদের একটা অক্সাইম থাকে। এটাকে বলবো এটা হচ্ছে কি একটা হচ্ছে কমন বিষয় যে নামকরণের ক্ষেত্রে এই কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগটার নামকরণের শেষে আমাদের কি থাকবে, অবশ্যই অক্সাইম থাকবে। তাহলে এখানে দেখেন যে এটা হচ্ছে কি আমাদের একটা সিস সমাণু হবে না ট্রান্স সমাণু হবে। আচ্ছা, আমি যদি এর যে আরেকটা যে গঠন পাবো আমরা, এই গঠনটাকে যদি আমি লিখি তাহলে এভাবে আমরা লিখতে পারি, আমি এখানে মুক্তজোড় ইলেকট্রনটাকে নিচে দিছি, এখানে মুক্তজোড় ইলেকট্রনটাকে আমি উপরে দেখাইতে পারি এবং এখানে হচ্ছে কি আমাদের ওএইচ এবং এখানে হচ্ছে কি একটা ফিনাইল গ্রুপ। তাহলে এই যে গঠন, তাহলে এটাও বেনজালডো অক্সাইম, এটা হচ্ছে কি বেনজালডো অক্সাইম। এখন কথা হচ্ছে এটা সিস বেনজালডো অক্সাইম না এটা ট্রান্স বেনজালডো অক্সাইম। তাহলে এই বিষয়টি দেখার জন্য আমাদেরকে দেখতে হবে যে হাইড্রোজেন যে পরমাণুটা আছে এই হাইড্রোজেন পরমাণুটা এবং এই ওএইচ গ্রুপ, এই হাইড্রোজেন পরমাণু এবং ওএইচ গ্রুপ যদি এই কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনের একই পাশে থাকে
আবার বলি যে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনের একই পাশে যদি হাইড্রোজেন গ্রুপ এবং এই অ্যালকোহল গ্রুপ বা ওএইচ গ্রুপটা যদি থাকে, তখন যে গঠনটা আমরা পাই এই গঠনটাকে আমরা বলি সিস। আর যখন এই হাইড্রোজেন এবং ওএইচ গ্রুপটা হচ্ছে কি আমাদের বিপরীত দিকে অবস্থান করে, এটাকে আমরা বলি যে ট্রান্স। তাহলে এই যে কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করতেছে। তাহলে এইখানে একটা বিষয় লক্ষণীয়, এখানে এই সিস যে গঠনটা আসবে, এই সিস গঠনটাকে আমরা যদি হাইড্রোজেন আর ওএইচ গ্রুপটা একই দিকে থাকে তখন বলবো সিস, আর যদি বিপরীত দিকে থাকে তখন বলবো আমরা ট্রান্স। যদিও এই কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগগুলোকে সিস ট্রান্সে নামকরণ করা হয় না। এই ধরনের যৌগগুলোকে আমরা সিন ও এনটি নীতি অনুযায়ী হচ্ছে নামকরণ করব। তাহলে সিন আর এনটি এটা কি জিনিস আমরা হচ্ছে আচ্ছা এখানে বলে দেই যে এখানে যদি কার্বন এই যে হাইড্রোজেন এবং ওএইচ গ্রুপটা যদি হচ্ছে কি একই দিকে থাকে তখন যে সমানুতার সৃষ্টি হয় তখন সেটাকে বলি আমরা যে সিন। তখন আমরা সেটাকে বলি কি সিন বলি। এই যে সিন আর সিস এটা হচ্ছে একই, কিন্তু এখানে যখন কার্বন এবং নাইট্রোজেন বিশিষ্ট যৌগগুলোর ক্ষেত্রে আলোচনা করা হয়, কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগগুলোকে সিন এনটিতে নামকরণ করা হয়, তাদেরকে সিস ট্রান্সে নামকরণ করা হয় না। তাদেরকে কি নামে নামকরণ করা হয়? তাদেরকে বলা হয় সিন, অথবা এই ট্রান্সকে নামকরণ করা হয় এনটি। এই ট্রান্সকে কি নামে ব্যবহার করা হয়? এনটি। এনটি মানে হচ্ছে কি বিপরীত দিকে অবস্থিত, আর সিন মানে হচ্ছে কি একই, আর সিস মানে হচ্ছে কি একই পাশে, আর ট্রান্স মানে হচ্ছে কি আমাদের বিপরীত পাশে। এগুলো হচ্ছে কি আমাদের একটা সমার্থক শব্দ। এখন আমরা দেখব যে এখানে কি দেখলাম আমরা কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে। তাহলে এখানে কি কি বলা ছিল? এখানে বলা ছিল আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনের কথা বলা ছিল। এখানে হচ্ছে কি আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধনের কথা বলা ছিল। আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য এই এক্সাম্পলটা আমরা টানলাম। আবার আমরা কি ছিল এখানে কার্বন আর নাইট্রোজেনের মধ্যে দ্বিবন্ধন ছিল। তাহলে এই কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধনের ক্ষেত্রে আমরা এটা এক্সাম্পল দিলাম। তাহলে এখন আমাদেরকে কি দেখাইতে হবে? নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে ও যে আমাদের সিস সমানুতা দেয় সেটা হচ্ছে কি আমরা এখানে দেখব। তাহলে এখানে হচ্ছে কি আমাদের কার্বন নাইট্রোজেন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে আমরা যদি জ্যামিতিক সমানুতা হচ্ছে কি দেখাই, তাহলে এখানে যেহেতু নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন থাকবে, তাহলে এখানে কি থাকবে? অবশ্যই আমাদের নাইট্রোজেন এবং নাইট্রোজেনের মধ্যে হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন থাকবে। তাহলে এই দ্বিবন্ধন যদি থাকে তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এখানে হচ্ছে নাইট্রোজেন পরমাণুগুলো কি থাকে? এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকে। তাহলে এখানে যেহেতু দুইটা নাইট্রোজেন পরমাণু দুইটা দ্বিবন্ধনের সাথে যুক্ত আছে, তাহলে এখানে আমাদের দুইটা নাইট্রোজেন পরমাণু আলাদাভাবে দুইটা করে এক জোড়া করে মুক্তজোড় ইলেকট্রন থাকবে। এবং এখানে আমি যে এক্সাম্পলটা লিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি এক ধরনের বেনজিন লিখবো আমি। তাহলে এখানে আমরা দেব যে C6H5, আর এখানে হচ্ছে কি আমরা দেব C6H5। তাহলে এই যে নামকরণটা, এই নামকরণটাকে বলা হচ্ছে যে অ্যাজোবেনজিন। এটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যাজোবেনজিন। অ্যাজোবেনজিন। তাহলে এই অ্যাজো কথাটি আসলো কোথা থেকে? অ্যাজো কথাটি আসলো এখান থেকে যে কার্বন নাইট্রোজেন, এই নাইট্রোজেন যদি দ্বিবন্ধন যদি থাকে, এই নাইট্রোজেন এবং নাইট্রোজেন পরমাণুর মধ্যে যদি দ্বিবন্ধন থাকে, তখন ওই যৌগটার নামকরণের শুরুতে অ্যাজো ব্যবহার করতে হয়। ওই যৌগটার নামকরণে কি ব্যবহার করতে হয়? আমাদের অ্যাজো ব্যবহার করতে হয়। এবং এর যে আমরা জানি যেহেতু এ জ্যামিতিক সমানুতা দিচ্ছে, তাহলে এর হচ্ছে কি আমাদের কি থাকবে? আরো একটা গঠন থাকবে। তাহলে আরেকটা গঠনকে আমরা যদি এভাবে দেখাই যে এই যে ফিনাইল যে গ্রুপটা আছে, এই ফিনাইল গ্রুপটাকে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন, আমি কি লিখলাম? একটু বিপরীত দিকে লিখলাম। আর এখানে হচ্ছে কি আমাদের মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এখানে দেখেন যে আমাদের ফিনাইল যে গ্রুপটা আছে, এই যে ফিনাইল যে গ্রুপ, এই ফিনাইল গ্রুপটা হচ্ছে কি
নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের বিপরীত দিকে অবস্থিত। তাহলে এই নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের যেহেতু বিপরীত দিকে অবস্থিত, সেহেতু এটাকে আমরা কি বলতে পারি? এটাকে আমরা বলতে পারি ট্রান্স। এটাকে আমরা কি বলবো? ট্রান্স। আর এখানে দেখেন যে ফিনাইল গ্রুপ দুইটা কি হচ্ছে, নাইট্রোজেন নাইট্রোজেন পরমাণু নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের একই দিকে অবস্থিত। তাহলে নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধনের একই দিকে অবস্থান করলে এটাকে বলবো আমরা সিস। তাহলে ওই যে আগে বললাম যে কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন এবং নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলোকে সিস বা ট্রান্সে নামকরণ করা হয় না, এগুলোকে সিন এবং এনটিতে নামকরণ করতে হয়। তাহলে এটাকে এই সিস মানেও যা, সিন মানেও হচ্ছে কি তা। তাহলে সিন বা সিস, আর এখানে হচ্ছে কি এন্টি বা ট্রান্স। এটাকে কি বলা হচ্ছে আমাদের? এন্টি বা ট্রান্স। এই সিস ট্রান্স এবং সিন এন্ট্রি এগুলোকেও বাদ দিয়ে এখন আধুনিকভাবে এদের যে নামকরণ, এদেরকে নামকরণ করা হয় ইজেড নামকরণে। এই ইজেড পদ্ধতিতে এদেরকে এখন নামকরণ করা হয়। ইজেড পদ্ধতি আমরা মানে আছে আমাদের আলোচনায়, আমরা পরবর্তীতে আমরা এটা হচ্ছে কি দেখব। তাহলে আমরা দেখলাম কি, আমরা দেখলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন, আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধন, কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন এবং নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলো হচ্ছে কি আমাদের কি দিবে? যে জ্যামিতিক সমানুতা দিবে। এখন কথা হচ্ছে যে কার্বন কার্বন দ্বিবন্ধন এবং কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন বা নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন, এগুলো দ্বিবন্ধন থাকলেই কি সেটা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে? এমনটা কি না। এখানে একটু বিষয় লক্ষ্য রাখতে হবে যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনে, আচ্ছা আমি এখানে একটু লিখি যে এই শর্তটাতেও আসবে আমাদের, যে এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুর সাথে সংযুক্ত গ্রুপ বা পরমাণু কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। মানে বিষয়টা হচ্ছে এখানে যে এখানে হচ্ছে কি আমাদের কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, তাহলে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলেই কি হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে? অবশ্যই না। এখানে আরেকটা বিষয়, এবার দ্বিবন্ধন দেখার পরে আমাদেরকে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। কোন বিষয়? সেটা হচ্ছে যে এই যে কার্বন কার্বন যে দ্বিবন্ধন যুক্ত, এই যে দ্বিবন্ধনযুক্ত কার্বন সাথে আছে, এই দ্বিবন্ধনযুক্ত কার্বনটার সাথে যে প্রতিস্থাপকগুলো আছে, এই প্রতিস্থাপকগুলা কি হইতে হবে? অবশ্যই কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। এই প্রতিস্থাপকগুলো কি হইতে হবে? অবশ্যই ভিন্ন হইতে হবে। এখানে কি, এখানে এ নট ইকুয়াল টু বি, মানে এ যা বি তা নয়, এ আর বি সম্পূর্ণ আলাদা। তাহলে এই বিষয়টি লক্ষ্য করার জন্য আমরা কি করব? আমরা হচ্ছে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা কার্বনকে আঙ্গুল দিয়ে চেপে রাখবো। চেপে রাখার পরে এখানে আমরা দেখব এই যে কার্বনটা আছে, এই কার্বনটার সাথে সংযুক্ত যে দুইটা প্রতিস্থাপক, এই দুইটা প্রতিস্থাপক এ এবং বি যদি ভিন্ন হয়, যদি কি হয়? ভিন্ন হয়, তাহলেই শুধু হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে। যদি হচ্ছে আমাদের এই প্রতিস্থাপক দুইটা একই হয়, তাহলে কোনোভাবেই এখানে আমরা জ্যামিতিক সমানুতা পাবো না। তাহলে এটা হচ্ছে কি, আমরা একটা যদি এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে যদি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা প্রথমে যে এক্সাম্পলটা আমরা নিয়েছিলাম সেটা হচ্ছিল আমাদের কি, যে 2 বিউটেনের যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম। এখানে দেখেন যে হাইড্রোজেন, এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন, তাহলে এখানে হচ্ছে কি আমাদের একটা মিথাইল গ্রুপ, তাহলে এখানে দেখেন, এখানে হচ্ছে আমরা যদি দেখি যে এই কার্বনটাকে যদি চেপে রেখে এই কার্বনটার দিকে যদি আমি তাকাই, তাহলে এখানে আমরা দেখতেছি এইখানে মিথাইল গ্রুপ আর এইখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন গ্রুপ। এই মিথাইল গ্রুপ এবং হাইড্রোজেন গ্রুপ দুইটা হচ্ছে কি ভিন্ন। তাহলে এই ভিন্নতার কারণে এরা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে। তদ্রূপভাবে এই কার্বনের দিকেও আমাদেরকে তাকাইতে হবে। তাহলে এই কার্বনের দিকে তাকালেও আমরা দেখতেছি এখানে একটা মিথাইল গ্রুপ, এখানে হচ্ছে কি হাইড্রোজেন গ্রুপ। তাহলে এখানেও হচ্ছে কি আমাদের এই কার্বনের সাথে যুক্ত, এই কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপক ভিন্ন, এবং এই প্রতিস্থাপকের এই কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপকও ভিন্ন। তাহলে আমরা এখানে বলতে পারি এখানে হচ্ছে কি আমাদের
সিস ট্রান্স সমানুতা হচ্ছে কি আমাদের প্রদর্শন করবে। এখন কথা হচ্ছে যে এই এই প্রতিস্থাপক দুইটা, মানে এই যে এখানেও হচ্ছে কি হাইড্রোজেন এবং মিথাইল প্রতিস্থাপক, এবং এখানেও হচ্ছে কি হাইড্রোজেন এবং মিথাইল প্রতিস্থাপক। তাহলে এই দুই কার্বনের এই দুই প্রতিস্থাপক সেম হইতে পারে, সমস্যা নাই, কিন্তু এই দুই কার্বনের, এই কার্বন এবং এই কার্বনের দুইটা প্রতিস্থাপক একই হইতে পারে। এখানেও হচ্ছে হাইড্রোজেন, এখানেও হচ্ছে কি মিথাইল, এখানেও হচ্ছে মিথাইল, এখানে হচ্ছে কি হাইড্রোজেন, কিন্তু এদের অবস্থানটা ভিন্ন, এদের ত্রিমাত্রিক অবস্থানটা ভিন্ন। এই ত্রিমাত্রিক অবস্থানের ভিন্নতার কারণে এরা হচ্ছে কি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এখানে আমরা দেখতেছি যে হাইড্রোজেন আর মিথাইল মূলক, এখানে হচ্ছে কি হাইড্রোজেন এবং মিথাইল মূলক। তাহলে এখানে আমরা দেখলাম কি বিষয়, যে এই কার্বন এবং এই কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপক একই হলেও হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দিবে, কিন্তু একটা কার্বনের সাপেক্ষে এই একটা কার্বনের দুইটা প্রতিস্থাপক, এই একটা কার্বনের দুইটা প্রতিস্থাপক একই হইতে পারবে না। সে এক্সাম্পল, আমরা যদি এরকম একটা এক্সাম্পল এখানে নিতাম, যে এই যে এখানে হচ্ছে কি আমি একটা হাইড্রোজেন নিলাম এবং এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন নিলাম, এই যে এইরকম যদি আমি একটা এক্সাম্পল নিতাম, তাহলে এখানে কিন্তু তখন আমাদের জ্যামিতিক সমানতা দেখাতো না। কারণটা হচ্ছে কি, এইখানকার প্রতিস্থাপক দুইটা ভিন্ন আছে, ভালো কথা আমি বুঝলাম, কিন্তু এইখানে আমি দেখতেছি আমার এই কার্বনে, এই যে দ্বিবন্ধনের সাথে যুক্ত হচ্ছে কি আমাদের এই কার্বন, তাহলে এই দ্বিবন্ধনের সাথে যুক্ত এই কার্বনে দুইটা প্রতিস্থাপক এই হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। তাহলে এই দুইটা প্রতিস্থাপকই হচ্ছে কি আমাদের এখানে একই। তাহলে দুইটা প্রতিস্থাপক যদি একই হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো না, এক্ষেত্রে হচ্ছে কি আমরা জ্যামিতিক সমানতা পাবো না, এক্ষেত্রে আমরা কি পাবো না, জ্যামিতিক সমানতা পাবো না। তাহলে এইখানকার গঠনটা তো আমরা আগে থেকে জানি, এটা হচ্ছে কি আমাদের একটা ট্রান্স গঠন, এবং এইখানকার যে গঠনটা এটা হচ্ছে কি আমাদের সিস গঠন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত এই একটা কার্বনে, এই কার্বন হইতে পারে অথবা এই কার্বনও হইতে পারে, এই দুইটা কার্বনের মধ্যে আলাদা আলাদাভাবে এই কার্বনের দুইটা প্রতিস্থাপক একই হইতে পারবে না। যদি একই হয় তাহলে জ্যামিতিক সমানতা দিবে না, যদি ভিন্ন হয় তাহলে হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দিবে। এখন আমরা দেখলাম যে এই যে এক্সাম্পলটা, এই এক্সাম্পলে আমরা দেখলাম এই যে কার্বন কার্বন দুইটা কার্বনেই, এই দ্বিবন্ধনযুক্ত দুইটা কার্বনেই আমাদের সেম দুইটা প্রতিস্থাপক আছে। এখন আমরা এখানে আলাদা আলাদা প্রতিস্থাপকও হচ্ছে কি আমাদের থাকতে পারে। সে এক্সাম্পল হিসাবে আমরা যদি 2-ক্লোরোপ্রোপিনের কথা যদি আমরা চিন্তা করি, এখানে হচ্ছে কি আমরা চিন্তা করব যে 2-ক্লোরোপ্রোপিন, তাহলে প্রোপিনে এই যে ক্লোরিন হাইড্রোজেন, এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। আমরা যদি একটু নাম্বারিংটা করি, তাহলে এখানে তাহলে আমরা নাম্বারিংটা যদি আমরা এখানে করি, তাহলে এই দিক থেকে আমরা নাম্বারিং করতে পারি 1 2 3, তাহলে অথবা এই দিক থেকে আমরা কি নাম্বারিংটা করতে পারি। আচ্ছা, এই দিক থেকে নাম্বারিংটা করি আমরা 1 2 3। তাহলে এখান থেকে দেখেন যে এখানে 2 নাম্বার কার্বনে কি আছে আমাদের, তাহলে 2 নাম্বার কার্বনে হচ্ছে আমাদের দ্বিবন্ধন আছে। তাহলে আমাদের জ্যামিতিক সমানতা দেখার প্রথম যে শর্তটা হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন আছে কিনা, তাহলে দ্বিবন্ধন এখানে আছে। তাহলে এখন আমরা দেখব যে দ্বিবন্ধনের সাথে যুক্ত যে কার্বন দুইটা আছে, এই কার্বন দুইটা প্রতিস্থাপক ভিন্ন কিনা। তাহলে হ্যাঁ, আমরা দেখতেছি এই কার্বনটা দুইটা প্রতিস্থাপক, একটা হাইড্রোজেন এবং একটা মিথাইল আলাদা, এবং এখানে একটা হাইড্রোজেন এবং এখানে একটা কি সরি এখানে হচ্ছে ক্লোরিন, এখানে হচ্ছে হাইড্রোজেন। তাহলে আমরা দেখতেছি এইখানে দুইটা প্রতিস্থাপকে, একটা কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপকে এখানে ভিন্ন। তাহলে দুইটা প্রতিস্থাপকে যেহেতু এখানে আমাদের ভিন্ন, তাহলে এটা হচ্ছে কি আমাদের সিস ট্রান্স সমানুতা দিবে। তাহলে এটা সিস সমানু হবে না ট্রান্স সমানু হবে, এটা হচ্ছে কি আমরা কিভাবে দেখব, এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন দুইটা কি হচ্ছে আমাদের একই দিকে আছে, তাহলে এটা কি হচ্ছে আমাদের নামকরণ হচ্ছে সিস 2-ক্লোরোপ্রোপিন, 2-ক্লোরোপ্রোপিন। তাহলে এর একটা হচ্ছে কি আমরা ট্রান্স গঠনটা পাবো। তাহলে ট্রান্স গঠনটা হচ্ছে কি আমাদের হবে, তাহলে ট্রান্স গঠনটা হচ্ছে আমাদের দেখতে হবে এদিকে হাইড্রোজেন, এইদিকে ক্লোরিন, এইদিকে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন।
তাহলে এখানে আমরা দেখতেছি যে এইখানে হাইড্রোজেন দুইটা হচ্ছে কি আমাদের ভিন্ন দিকে আছে। তাহলে ভিন্ন দিকে থাকলে এখন আমরা এটাকে বলতে পারি কি যে ট্রান্স সমান। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা তো প্রথমে দেখলাম যে আমাদের এই দুইটা কার্বনের দুইটা প্রতিস্থাপক সেম, এই প্রতিস্থাপকও যা, এখানেও এই কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপকও তা। এবং এখানে আমরা দেখলাম একটা কার্বনে এখানে আলাদা রকম প্রতিস্থাপক, এখানে হচ্ছে আলাদা রকম প্রতিস্থাপক। এখন এরকম হইতে পারে না কি যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত চারটা প্রতিস্থাপকে ভিন্ন হবে, হইতে তো পারে। তাহলে এই ধরনের একটা এক্সাম্পল হচ্ছে যে 1 ব্রোমো 1 ক্লোরোপ্রোপিন। তাহলে আমরা যদি একবারে সরাসরি গঠনটা আপনাদেরকে দেখাই তাহলে হচ্ছে এখানে হচ্ছে কি CH3 C ডাবল বন্ড এ ব্রোমিন, আর এখানে হচ্ছে কি ক্লোরিন, আর এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। তাহলে এখানে হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। এখন এর ভিন্ন একটা গঠনও আমরা কি জানি হবে, যেহেতু এরা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দেখাচ্ছে, তাহলে এর ভিন্ন গঠনটা কি হবে, আমি যদি ব্রোমিনটাকে নিচে রেখি আর ক্লোরিনটাকে উপরে রাখি, এখন যে ব্রোমিন আর এই গঠনটা হচ্ছে কি আমাদের সেম থাকতেছে। তাহলে দেখেন এই কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত চারটা প্রতিস্থাপক, এই ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন, মিথাইল গ্রুপ, এরা হচ্ছে কি প্রত্যেককেই আলাদা। যদি প্রত্যেককেই আলাদা হয় তবুও এটা হচ্ছে কি আমাদের সিস ট্রান্স সমানুতা দিবে। এখন এইখানে যেহেতু এইখানে একটা সমস্যা যে এইখানে তো আমাদের চারটা প্রতিস্থাপকই ভিন্ন, এই কার্বন এখানেও কার্বন কার্বন দ্বিবন্ধনের সাথে যুক্ত চারটা প্রতিস্থাপকই হচ্ছে কি আমাদের ভিন্ন। তাহলে এই দেখেন বাকি যে এক্সাম্পলগুলো আমরা এতক্ষণ যাবত যে যতগুলো এক্সাম্পল এখানে আমরা নিয়েছি সবগুলোতে আমাদের কি ছিল, দুইটা পরমাণু কি ছিল, সেম ছিল। এখানেও হাইড্রোজেন ছিল, এখানেও হাইড্রোজেন ছিল। হাইড্রোজেনগুলো একই দিকে থাকলে আমরা বলতেছি তাকে সিস, হাইড্রোজেনগুলো বিপরীত দিকে থাকলে আমরা তাকে বলতেছি ট্রান্স। এখানে দেখেন হাইড্রোজেনগুলো একই বিপরীত দিকে আছে এই জন্য ট্রান্স, এখানে হাইড্রোজেন দুটি একই দিকে আছে এই জন্য হচ্ছে কি সিস। কিন্তু এই যৌগটার ক্ষেত্রে দেখেন, তাহলে এই যৌগটার ক্ষেত্রে এখানে একটা হাইড্রোজেন আছে আর কোনো হাইড্রোজেন নাই, বা এখানে ক্লোরিন আছে আর কোনো ক্লোরিন নাই, এখানে ব্রোমিন আছে আর কোনো ব্রোমিন নাই, এখানে মিথাইল গ্রুপ আছে আর কোনো মিথাইল গ্রুপ নাই। তাহলে এই যে গ্রুপটা বা এই যে যৌগটা, এই যৌগটাও যেহেতু হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা দিবে, তাহলে এই জ্যামিতিক সমানতা নির্ণয় করার জন্য আমরা স্পেসিফিকভাবে আলাদা নামকরণ ব্যবহার করি। এই নামকরণটা হচ্ছে কি আমাদের ইজেড নামকরণ। কি নামকরণ? ইজেড নামকরণ। তাহলে এই ইজেডে আমরা নামকরণ করতে পারি। তাহলে ইজেড মানে এই জেড কথাটির অর্থ হচ্ছে কি একই দিকে, আর এই ই মানে হচ্ছে কি, ই মানে হচ্ছে ট্রান্স, ই মানে হচ্ছে কি আমাদের ট্রান্স, আর এই জেড মানে হচ্ছে কি আমাদের সিস। তাহলে সিস মানে এই সিস কথাটি আছে যে জেটের মানে একই দিকে, আর ইটা হচ্ছে কি আমাদের ট্রান্সের মতো। তাহলে এখানে আমরা ইজেড নামকরণটা কিভাবে করব, এই জন্য আমাদেরকে আলাদা একটা রুল জানতে হয়, সেটা হচ্ছে কি আমাদের সিআইপি রুল। এই সিআইপি রুলটা হচ্ছে কি যে পারমাণবিক সংখ্যা যার বেশি হয় তার হচ্ছে কি অগ্রাধিকার বেশি হয়। তাহলে আমরা দেখব যে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা কার্বনকে আমরা এরকম করে আঙ্গুল দিয়ে চেপে রাখবো। চেপে রাখার পরে আমরা দেখব এখানে ক্লোরিন এবং ব্রোমিন আছে দুইটা প্রতিস্থাপক। এই ক্লোরিন এবং ব্রোমিন দুইটা প্রতিস্থাপকের মধ্যে পারমাণবিক সংখ্যা কার বেশি? অবশ্যই আমরা জানি যে ব্রোমিনের পারমাণবিক সংখ্যা বেশি। তাহলে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে আমরা 1 নাম্বার গ্রুপ ধরবো, আর যার পারমাণবিক সংখ্যা কম তাকে আমরা 2 নাম্বার গ্রুপ ধরবো। তাহলে অনুরূপভাবে এবার এই কার্বনটাকে ঢেকে রেখে এই কার্বনের যদি আমরা নাম্বারিং করি, মানে এই কার্বনেরটাকে আমরা কি রাখবো, ঢেকে রাখবো। এবার এই কার্বনের সাথে যুক্ত প্রতিস্থাপকগুলোর হচ্ছে আমরা নাম্বারিং করব। তাহলে নাম্বারিং করার জন্য আমরা জানি যে এই কার্বন পরমাণুর সাথে সরাসরি যুক্ত আছে কি আছে, কার্বন আছে। তাহলে এই কার্বনের পারমাণবিক সংখ্যা বেশি মানে 6, তাহলে এটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার, আর এটা হচ্ছে কি আমাদের যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা সব থেকে কম, তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার গ্রুপ। তাহলে এখন আমরা দেখব যে একে একে মানে এই 1 নাম্বার গ্রুপ আর 1 নাম্বার গ্রুপ যদি হচ্ছে কি থাকে আমাদের একই দিকে থাকে, তাহলে এটা কি আছে আমাদের একই দিকে আছে। তাহলে একই দিকে থাকলে এটাকে বলা হয় সিস সমাণু, বা এটাকে এইভাবে নামকরণ করা হয় যে জেড সমাণু। এটাকে কি নামকরণ করা হয়?
জেড সমানুতা নামকরণ করা হয়। এবং এখানে দেখেন যে এই ব্রোমিনটা হচ্ছে কি আমাদের 1 নাম্বার, এই ক্লোরিনটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার, এখানে হাইড্রোজেন হচ্ছে 2 নাম্বার এবং মিথাইল গ্রুপ হচ্ছে কি আমাদের 1 নাম্বার। তাহলে এখানে আমরা দেখতেছি যে 2 আর 2 এরা হচ্ছে কি কার্বন কার্বন দ্বিবন্ধনের বিপরীত দিকে অবস্থান করতেছে। তাহলে বিপরীত দিকে অবস্থান করলে হবে ই সমাণু বা এটাকে বলা হয় ট্রান্স সমাণু। তাহলে এটাকে ট্রান্স আসলে নামকরণ করা হয় না, এটাকে কি নামে নামকরণ করা হয়? ই জেড ইজেটে নামকরণ করা হয়। এই সিস এবং ট্রান্সগুলো এগুলো আগে নামকরণ করা হতো, পরে যখন সিআইপি রুল চলে আসলো, সিআইপি রুল চলে আসার পরে এগুলোকে আর সিস ট্রান্সে নামকরণ করা হয় না, এগুলোকে ইজেটে নামকরণ করা হয়। এই ইজেট নামকরণ নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা আছে যা হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। এখানে জাস্ট আপনাদের একটু ধারণা দিলাম, যেহেতু একটু চলে আসছে একটা টপিক। তাহলে এগুলো কিন্তু হ্যান্ড নোটে সুন্দরভাবে দেওয়া আছে, আপনারা যেভাবে দেওয়া আছে ওভাবে হচ্ছে কি পরীক্ষায় লিখবেন। অতগুলো বাংলা কথা এখানে হচ্ছে কি লিখে আমি অযথা সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে আরেকটা শর্ত আমরা কি পাইলাম, যে আমরা প্রথম শর্তটা পাইছিলাম কি, যে মুক্তভাবে রোটেট করতে পারবে না। জ্যামিতিক সমানুতা গঠনের জন্য আমরা 1 নম্বর শর্তটা পাইছিলাম মুক্তভাবে রোটেট করতে পারবে না। তাহলে মুক্তভাবে রোটেট যদি না করতে পারে সেজন্য আমাদের কি থাকা লাগবে? দ্বিবন্ধন থাকা লাগবে। তাহলে দ্বিবন্ধন যদি থাকে তাহলে মুক্তভাবে রোটেট করতে পারবে না। তাহলে মুক্তভাবে যদি রোটেট করতে না পারে তাহলে হচ্ছে কি আমরা সাধারণতভাবে জানি যে জ্যামিতিক সমানুতা দিবে। এখন শুধু দ্বিবন্ধন থাকলেই আমরা হবে না, শুধু দ্বিবন্ধন থাকলেই কি হবে না, আরেকটা বিষয় এখানে লক্ষ্য রাখতে হবে যে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে একটা কার্বনের 2টা প্রতিস্থাপক ভিন্ন আছে কিনা, এই দিকেও হচ্ছে কি আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি ভিন্ন হয় তাহলে জ্যামিতিক সমানুতা দিবে, আর যদি ভিন্ন না হয় তাহলে হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে না। এখন আরেকটা শর্ততে আমরা যাই, যে কনজুগেটেড দ্বিবন্ধন বিশিষ্ট যৌগসমূহ জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে। তাহলে এই কনজুগেটেড দ্বিবন্ধন বলতে আমরা কি বলতেছি? তাহলে এটা হচ্ছে আমরা একটা যদি এক্সাম্পলের মাধ্যমে যদি আমরা দেখি, যে আমাদের একটা অতি পরিচিত এক্সাম্পল, সেটা হচ্ছে কি আমাদের যে 1,3 বিউটাডাইন, বিউটাডাইন। তাহলে দেখেন এখানে ডাই কথাটি আছে, এখানে কি আছে আমাদের? ডাই কথাটি আছে, ডাই ইন। ইন মানে হচ্ছে 2টা ইন মানে হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন আছে, আর ডাই মানে হচ্ছে এখানে আমাদের 2টা দ্বিবন্ধন আছে। তাহলে এই বিউটাডাইন, তাহলে বিউট কথাটির অর্থ কি? তাহলে এই বিউট কথাটির অর্থ হচ্ছে আমাদের 4টা কার্বন আছে। তাহলে এখানে 1,3 দ্বারা কি বোঝাচ্ছে আমাদের? যে 1 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে 2টা দ্বিবন্ধন আছে। মানে এটা হচ্ছে এরকম যে এই যে 1 নাম্বার কার্বন, তাহলে 1 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন, আর এটা 2 নাম্বার কার্বন, সরি এটা হচ্ছে কি 1 নাম্বার কার্বন এর সাথে একটা দ্বিবন্ধন আছে এবং 2 নাম্বার কার্বনের সাথে নাই, আবার 3 নাম্বার কার্বনের সাথে কি আছে আমাদের একটা দ্বিবন্ধন আছে। তাহলে এখানে কার্বন হলো কয়টা? কার্বন হলো আমাদের 4টা। তাহলে এখানে হচ্ছে কি একটা বিউট শ্রেণীর, এটা হচ্ছে আমাদের একটা নামকরণ হবে। এবং এই যে বাকি হাতগুলো, তাহলে আমরা কি জানি যে কার্বনের কয়টা হাত? তাহলে কার্বনের হচ্ছে কি আমাদের 4 হাত। তাহলে এখানে 2টা হাত আছে, তাহলে এখানে আর 2টা হাইড্রোজেন দ্বারা ফিল আপ হবে, আর এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এবং এখানে হচ্ছে কি, তাহলে এটা হচ্ছে কি আমাদের একটা কনজুগেটেড ডাইন। এখানে 1,3 বিউটাডাইন, যে 1 নাম্বার কার্বন, এটা যদি আমি একটু নাম্বারিংটা করে দেই, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন এবং 4 নাম্বার কার্বন। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, দেখেন 1 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন এবং 3 নাম্বার কার্বনে একটা দ্বিবন্ধন। তাহলে এই জন্য বলতেছি আমরা 1,3, আর এখানে 4টা কার্বন আছে এই জন্য বলতেছি বিউট, আর 2টা দ্বিবন্ধন আছে এই জন্য বলতেছি ডাই, এবং এই অ্যালকিন গোষ্ঠীর নামকরণে শেষে কি হয়? ইন কথাটি আসে। তাহলে এই যে কনজুগেটেড কথাটি আমরা কি কেন বলতেছি, কনজুগেটেড ডাইন কেন বলতেছি আমরা? যে এই যে পাশাপাশি 2টা দ্বিবন্ধন, এইখানে কি আছে? এইখানে একটা দ্বিবন্ধন আছে, এইখানে একটা দ্বিবন্ধন, এবং এইখানে আরেকটা কি আছে? দ্বিবন্ধন আছে। এই যে পাশাপাশি 2টা দ্বিবন্ধন যদি একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকে,
পাশাপাশি দুইটা দ্বিবন্ধন যদি একটা একক বন্ধন দ্বারা পৃথক থাকে তখন এই যে যৌগটা এই যৌগটাকে বলা হয় কনজুগেটেড। তাহলে কনজুগেটেড কথাটির অর্থ হচ্ছে কি, যে দুইটা দ্বিবন্ধন একটা একক বন্ধন দ্বারা যদি পৃথক থাকে তখন আমরা তাকে বলবো যে কনজুগেটেড ডাইন। কনজুগেটেড ডাইন। তাহলে এখানে হচ্ছে কনজুগেটেড ডাইন। তাহলে এই কনজুগেটেড ডাইন বিশিষ্ট যৌগগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দেখায়। তাহলে এই কনজুগেটেড, তাহলে এই 1,3-বিউটাডাইন যেহেতু হচ্ছে কি আমাদের একটা কনজুগেটেড ডাইন, তাহলে এরাও হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দিবে। তাহলে এরা কিভাবে জ্যামিতিক সমানতা দেয় সেটা যদি আমরা একটু দেখাই, তাহলে এখানে আমরা দেখব। এইখানে প্রথমে যদি আমি 1 নাম্বার কার্বনটাকে লিখি, তাহলে 1 নাম্বার কার্বনে কি আছে আমাদের CH2। তাহলে 1 নাম্বার কার্বনের সাথে কি আছে, একটা আছে কি দ্বিবন্ধন। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কি আমাদের 2 নাম্বার কার্বন। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার কার্বন। তাহলে 3 নাম্বার কার্বনের সাথে আমাদের আছে দ্বিবন্ধন, এইখানে আছে কি CH2। আর এইখানে দেখেন যে এইখানে 2 নাম্বার কার্বন এবং 3 নাম্বার কার্বনে একটা করে কি আছে, হাইড্রোজেন আছে। তাহলে এখানে হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। তাহলে এই 2 নাম্বার কার্বনে আরেকটা আছে হাইড্রোজেন, 3 নাম্বার কার্বনে একটা আছে আমাদের হাইড্রোজেন। তাহলে আবার এই গঠনটাকে আমরা এভাবেও দেখাইতে পারি যে CH2 এই দ্বিবন্ধন, এক বন্ধন, এই দ্বিবন্ধন, এই যে হাইড্রোজেন পরমাণুগুলোকে আমরা বিপরীত দিকেও দেখাইতে পারি। তাহলে এই যে এটা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতার মতো দেখাচ্ছে, কিন্তু দেখেন যে এইখানে হচ্ছে কি হাইড্রোজেনগুলো হচ্ছে আমাদের বিপরীত দিকে অবস্থিত। তাহলে এই হাইড্রোজেন পরমাণুগুলো বিপরীত দিকে অবস্থিত থাকার কারণে এটা হচ্ছে কি আমাদের একটা ট্রান্স সমাণু। এটা হচ্ছে কি আমাদের একটা ট্রান্স সমাণু। আর এটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন পরমাণুগুলো হচ্ছে কি আমাদের একই দিকে অবস্থিত, অথবা এই যে এই গ্রুপটা হচ্ছে কি আমাদের একই দিকে অবস্থিত। তাহলে একই দিকে অবস্থিত থাকার কারণে এটাকে আমরা কি বলতেছি, যে সিস সমাণু। তাহলে আমরা দেখলাম যে কনজুগেটেড দ্বিবন্ধন বিশিষ্ট যৌগগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে আমাদের জ্যামিতিক সমানতার শর্ত এখান থেকে হচ্ছে কি আমাদের শেষ। এখন আমরা দেখলাম যে জ্যামিতিক সমানতা দেখাইতে গেলে আমাদের কি দেখলাম, যে প্রথমে আমরা দেখলাম যে আমাদের মুক্তভাবে মুক্ত আবর্তন হচ্ছে কিনা। তাহলে মুক্ত আবর্তন আমাদের কি থাকবে না। তারপর হচ্ছে কি দেখলাম আমরা, দ্বিবন্ধন। তাহলে দ্বিবন্ধন কি, দ্বিবন্ধন আমাদের থাকবে। এই দ্বিবন্ধনগুলোর আবার ভেরিফিকেশন আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন হইতে পারে, কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন হইতে পারে, আবার নাইট্রোজেন নাইট্রোজেন দ্বিবন্ধন হইতে পারে। তাহলে মুক্ত ঘূর্ণন আমরা দেখলাম যে থাকবে না, কার্বন দ্বিবন্ধন হচ্ছে কি থাকবে। এবং দ্বিবন্ধন থাকলেই শুধু কি হবে না, আমাদের কি থাকতে হবে, যে এই কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে এই একটা কার্বনের দুইটা প্রতিস্থাপক অবশ্যই কি হইতে হবে, ভিন্ন হইতে হবে। এখানে এ আর বি সমান হইতে পারবে না। এবং আরেকটা শর্ত দেখলাম আমরা এখানে, যে কনজুগেটেড ডাইন। তাহলে কনজুগেটেড ডাইন বিশিষ্ট যৌগগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে এখন দেখেন যে আমাদের দ্বিবন্ধন থাকা লাগতেছে, যে জ্যামিতিক সমানতা দেখাইতে গেলে আমাদের দ্বিবন্ধন থাকা লাগতেছে। কিন্তু আমরা এই যে দ্বিবন্ধন ছাড়াও কিছু কিছু যৌগ আছে যারা কিনা আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তাহলে এরা আবার কারা? এরা হচ্ছে যে চাক্রিক গোষ্ঠীর যে সদস্যগুলা, এই চাক্রিক যদি চাক্রিক যৌগ গঠন করে তখন তারা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে চাক্রিক যৌগ যদি তাহলে আমরা যদি বলি, তাহলে এই চাক্রিক যৌগ গঠন মানে সর্বনিম্ন সদস্য হচ্ছে কে, যে প্রোপেন। যে এখানে হচ্ছে কি প্রোপেন। তাহলে প্রোপেনের গঠনটা হচ্ছে কিরকম থাকে, যে আমরা যদি একটু ভেঙে দেখাই আপনাদের, তাহলে এখানে হচ্ছে কি কার্বন থাকে একটা, আর এই যে প্রতিটা হাতে এই যে CH2। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি আমাদের সাইক্লোপ্রোপেন। তাহলে দেখেন এখানে কিন্তু কোনো কি নাই, এখানে কোনো দ্বিবন্ধন নাই। তাহলে এই যে সাইক্লোপ্রোপেনগুলো আছে, এই সাইক্লোপ্রোপেন বা সাইক্লোবিউটেন, সাইক্লোপেন্টেন, সাইক্লোহেক্সেন, সাইক্লোহেপটেন, এগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে। তাহলে এরা কিভাবে জ্যামিতিক সমানতা দেখায়? তাহলে এরাও হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে
যদি এদের মুক্তভাবে আবর্তন সম্ভব না হয়। কথাটি ভালোভাবে মনে রাখবেন যে দ্বিবন্ধন বিশিষ্ট যৌগ ছাড়াও হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করতে সক্ষম, এবং তারা হচ্ছে যে চাক্রিক যৌগগুলো হচ্ছে কি আমাদের দ্বিবন্ধন ছাড়াই হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে আমি যে বলতেছি যে চাক্রিক যৌগগুলো হচ্ছে আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, তাহলে এখানে তো সাইক্লোপ্রোপেন, তাহলে এই সাইক্লোপ্রোপেন কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে? আপনারা কি মনে করেন? অবশ্যই না। সাইক্লোপ্রোপেন যৌগগুলো এটা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। কারণ এইখানে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে চাক্রিক যৌগে আমরা যেমন দেখলাম যে কার্বন কার্বন দ্বিবন্ধনের একটা কার্বনে যুক্ত দুইটা প্রতিস্থাপক কি হবে? অবশ্যই ভিন্ন হবে। তদ্রূপ এখানেও এই যে একটা কার্বন, তাহলে এই একটা কার্বনের সাথে যুক্ত কি আছে? দুইটা হাইড্রোজেন আছে। তাহলে এই যে দুইটা হাইড্রোজেন থাকার কারণে, তাহলে আমি যদি এটাকে একটু ভেঙে লিখি তাহলে এভাবে হচ্ছে কি আমরা লিখতে পারি, এই যে তাহলে এইখানে এই কার্বনের জন্য এখানে একটা আছে হাইড্রোজেন এবং এখানে একটা আছে হাইড্রোজেন, এবং এই কার্বনের জন্য এখানে একটা আছে হাইড্রোজেন এবং এখানে একটা আছে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন এবং এখানে আছে একটা হাইড্রোজেন। তাহলে আমরা দেখতেছি এই যে কার্বনটা, এই কার্বনের সাথে যুক্ত দুইটা প্রতিস্থাপক, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন মানে একই, মানে দুইটা প্রতিস্থাপকই একই। তাহলে দুইটা প্রতিস্থাপক একই হলে কি আমাদের জ্যামিতিক সমানতা দেখায়? না ভাই, দুইটা প্রতিস্থাপক একই হলে আমাদের জ্যামিতিক সমানতা দেখাবে না। তদ্রূপভাবে চাক্রিক যৌগগুলোর ক্ষেত্রেও আমাদের সর্বনিম্ন দুইটা প্রতিস্থাপক, মানে এই কার্বনের দুইটা প্রতিস্থাপক অবশ্যই কি হইতে হবে? ভিন্ন হইতে হবে। তাহলে এখন আমরা কি করব? এখন যদি আমরা এই যে কার্বনগুলো আছে, এই কার্বনগুলোকে আমরা যদি প্রতিস্থাপন করি, তাহলে কি দ্বারা প্রতিস্থাপন করব? যে আমাদের এটাকে যদি আমি 1 নাম্বার কার্বন দেই, এটাকে যদি আমি 2 নাম্বার কার্বন দেই, এটাকে যদি 3 নাম্বার কার্বন দেই, তাহলে 1 নাম্বার কার্বন এবং 2 নাম্বার কার্বনের এই যে দুইটা হাইড্রোজেন আছে, এই দুইটা হাইড্রোজেনকে আমি যদি দুইটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে দুইটা ক্লোরিন দ্বারা যদি প্রতিস্থাপন করি, তাহলে প্রতিস্থাপিত যৌগগুলো কি হবে? আমি এই সরল গঠনটা দিয়ে দেখাচ্ছি যে উপরের দিকে আছে কি একটা হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনটাকে হচ্ছে কি আমি এখানে রাখলাম, তাহলে এখানেও একটা কি আছে? হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেনটাকে রাখলাম, এবং নিচের দিকে দুইটা হাইড্রোজেনকে আমি দুইটি ক্লোরিন গ্রুপ দ্বারা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপন করলাম। তাহলে এই যে প্রতিস্থাপন করার ফলে দেখেন এই কার্বনে দুইটা প্রতিস্থাপক ভিন্ন, একটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন, আবার এই কার্বনে দুইটা প্রতিস্থাপক, একটা হাইড্রোজেন একটা ক্লোরিন, এরা কি হচ্ছে? এরা হচ্ছে ভিন্ন। তাহলে এই ভিন্নতার কারণে এরা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানতা দিবে। তাহলে এরা যেহেতু জ্যামিতিক সমানতা দিবে, তাহলে এদের দুই ধরনের গঠন পাওয়া যাবে। তাহলে এই ক্লোরিনটাকে আমি উপরে রাখলাম, এখানে হাইড্রোজেন, এবং এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে কি আমি ক্লোরিন। তাহলে এটা হচ্ছে কি আমাদের সিস গঠন, আর এটা হচ্ছে কি আমাদের ট্রান্স গঠন। কেন সিস এটা আর কেন ট্রান্স? কারণ এখানে হচ্ছে যে এইখানে দেখেন যে ক্লোরিন, এই যে ক্লোরিন এবং এইখানকার হচ্ছে কি ক্লোরিন পরমাণু, এরা হচ্ছে আমাদের একই দিকে আছে। তাহলে একই দিকে থাকলে আমরা এটাকে বলতেছি যে সিস গঠন। আর এখানে দেখেন ক্লোরিন এবং এখানকার ক্লোরিন, এরা হচ্ছে কি আমাদের বিপরীত দিকে আছে, এই জন্য এরা হচ্ছে আমাদের ট্রান্স। এখন কথা হচ্ছে যে আমরা যখন জ্যামিতিক সমানতার কারণ দেখলাম, তখন আমরা দেখলাম কার্বন কার্বন দ্বিবন্ধনের যদি থাকে, তখন একটা হচ্ছে কি আমাদের পাই বন্ধন এবং একটা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। তাহলে পাই বন্ধন এবং সিগমা বন্ধন, এই পাই বন্ধন যদি সমতলে থাকে, সিগমা বন্ধন তার উলম্ব তলে থাকে, যার ফলে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে আমরা জ্যামিতিক সমানতা দেখতে পাই না। এখন কথা হচ্ছে তাহলে চাক্রিক যৌগের ক্ষেত্রে তো দ্বিবন্ধন নাই, তাহলে এখানে তো মুক্তভাবে আবর্তন ঘটতেছে না কেন? এখানে দেখেন যে এখানে মুক্তভাবে আবর্তন করতে গেলে এইখানে এই যে প্রতিস্থাপক গ্রুপগুলো আছে, এইটাকে এই যে এদের চক্রের কেন্দ্র দিয়ে যাইতে হয়। তাহলে এই চক্রের যখন কেন্দ্র দিয়ে যায়, তখন এইখানে এই যে গ্রুপটা আছে এবং এই গ্রুপের মধ্যে কি হয়? একটা হচ্ছে বিকর্ষণ বল কাজ করে। এই বিকর্ষণের ফলে এরা কি করতে পারে না? মুক্তভাবে রোটেট করতে পারে না। চাক্রিক যৌগগুলোকে যদি মুক্তভাবে ঘুরতে হয়, তাহলে সেটাকে কি করতে হবে? কেন্দ্র দিয়ে যাইতে হবে।
এবং কেন্দ্র দিয়ে যাওয়ার সময় এই এই প্রতিস্থাপক এবং এই প্রতিস্থাপকের মধ্যে একটা কি হয়, বিকর্ষণের কাজ করে। এই বিকর্ষণের ফলে এই চাকতিক যৌগগুলো মুক্তভাবে হচ্ছে কি আমাদের আবর্তন করতে পারে না। এই মুক্তভাবে আবর্তন না করার কারণে এই চাকতিক যৌগগুলো আমাদের কি ঘটে, আমাদের জ্যামিতিক সমানুতা দেখায়। এখন কথা হচ্ছে সব চাকতিক যৌগ কি আমাদের জ্যামিতিক সমানুতা দেখাবে? আসলে না। আমাদের কার্বন সংখ্যা, তাহলে চাকতিক যৌগের কার্বন সংখ্যা হচ্ছে কি, চাকতিক যৌগ গঠন করতে আমাদের সর্বনিম্ন কয়টা কার্বন লাগবে ভাই? সর্বনিম্ন হচ্ছে আমাদের 3টা কার্বন লাগবে। তাহলে এই কার্বন সংখ্যা 3 থেকে 10-এর মধ্যে যারা আছে, এই কার্বন সংখ্যা যদি 3 থেকে 10-এর মধ্যে থাকে তখন তারা হচ্ছে আমাদের জ্যামিতিক সমানুতা দিবে। এরা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে। এবং এই 10-এর থেকে বেশি মানে 10-এর থেকে বেশি মানে 10ই হচ্ছে কি ছোট, এই রেঞ্জের বাইরে যদি থাকে, এই রেঞ্জের বাইরে যদি কার্বন সংখ্যা বিশিষ্ট হয়, যেমন কার্বন যদি 11, 12, 13 এরকম যদি হয়, তখন তারা হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা দিবে না। তখন হচ্ছে কি এই কেন্দ্রের মধ্য দিয়ে চাকতিক যৌগটা তখন কি হয়ে যায়, বড় হয়ে যায়। তাই চক্রটা বড় হওয়ার ফলে তখন কেন্দ্র দিয়ে এরা অনায়াসে আবর্তন করতে পারে। এই আবর্তন করার ফলে এরা হচ্ছে কি করতে পারে না, জ্যামিতিক সমানুতা তখন হচ্ছে কি আমাদের প্রদর্শন করতে পারে না। তাহলে কার্বন হচ্ছে কি 1 থেকে 10 বা 3 থেকে 10 এই রেঞ্জের মধ্যে কার্বন সংখ্যা যদি থাকে এবং তারা যদি চক্র গঠন করে এবং চক্রের 2টা কার্বনের প্রতিস্থাপক যদি ভিন্ন হয়, তখন চাকতিক যৌগগুলো হচ্ছে কি আমাদের জ্যামিতিক সমানুতা প্রদর্শন করে।